আজ অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা এই নাটকের অন্তর্গত তোমাদের দশম শ্রেণীর পাঠ্য সিরাজদৌল্লা নাট্যাংশ। আজকের নাট্যাংশের লাইন ধরে আলোচনা করব। এর আগে নাট্যাংশ নিয়ে আলোচনা করা হয়ে গেছে, আর একবার লাইন ধরে আলোচনা করব। পরীক্ষার আগে আগে বুঝতে সুবিধা হবে, এখান থেকে উত্তর লিখতে অনেকটা সহজ হয়ে যাবে। সিরাজদৌল্লা এই নাট্যাংশের প্রথমেই দেখা যাচ্ছে সিরাজের দরবার কক্ষ, সিরাজের সভাকক্ষ, এবং সিরাজ নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে উপবিষ্ট রয়েছেন, সিংহাসনে বসে রয়েছেন, আর কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট। কর্মচারীরা যাদের যেখানে বসার উপযুক্ত স্থান সেখানে বসে রয়েছে। সভাসদদের মধ্যে যারা যারা রয়েছে সেই সভাসদদের মাঝে এখানে যারা প্রধান তাদের মধ্যে রয়েছেন মীর জাফর, মোহনলাল, মীর মদন, রায় দুর্লভ একদিকে রয়েছেন, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়ার্ডস আর মশিয়েলা দণ্ডায়মান অবস্থায় রয়েছে। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছেন। বলো, গোলাম হোসেন কে? গোলাম হোসেন কে? নবাব সিরাজের, হ্যাঁ, নবাব সিরাজের মন্ত্রী সর্বক্ষণের সঙ্গী, ছায়া সঙ্গী। পরবর্তীতে সিরাজের যে ইতিহাস রচয়িতা এবং ভৃত্য বলা চলে, কিন্তু বিশ্বস্ত ভৃত্য মন্ত্রী গোলাম হোসেন আজ্ঞাবাহী। তাহলে এইরকমই একটা দৃশ্য। নবাবের দরবারে সিংহাসনে বসে রয়েছেন নবাব সিরাজ, আর কর্মচারীরা বসে রয়েছেন যথাস্থানে। সভাসদদের মাঝখানে রয়েছেন মীর জাফর, মোহনলাল, মীর মদন, রায় দুর্লভ, আর অন্যদিকে রয়েছেন রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়ার্ডস, মশিয়েলা। মশিয়েলা কে? বলো, মশিয়েলা কে? মশিয়েলা কে? ফরাসিদের প্রতিনিধি। মশিয়েলা হলেন ফরাসিদের প্রতিনিধি। আর ওয়ার্ডস কে? ওয়ার্ডস ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে ওয়ার্ডস নবাবের দরবারে, আর মশিয়েলা ফরাসিদের প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছে। রাজবল্লভ, জগৎ শেঠ। রাজবল্লভ এই মুর্শিদাবাদের নবাবের অন্যতম কর্মচারী বা সভাসদ। যে রাজবল্লভের উপরে দায়িত্ব ছিল ঢাকার যে রাজস্ব, সেই রাজস্ব আদায়ের, এবং তিনি ওই ঢাকার রাজস্ব যেমন আদায় করতেন, তেমনি মুদ্রা প্রচলনের দায়িত্বে বা মুদ্রা বা টাকশালের দায়িত্বে, মানে ছাপাখানার দায়িত্বে, টাকা যেটা টাকশাল। অন্যদিকে রাজবল্লভ যথেষ্ট বিত্তশালী, ধনী। রাজবল্লভের পুত্রের কথা বলা আছে, যদিও এখানে নেই, ইতিহাসে বলা রয়েছে। রাজবল্লভের পুত্রের নাম কি? কৃষ্ণদাস। রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস ওই ঢাকার যখন রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল রাজবল্লভের ওপরে, রাজবল্লভ তখন অর্থের অনেক নয়ছয় করেছিল, এবং সেই সমস্ত অর্থের অনেকটা অংশ তার পুত্র কৃষ্ণদাসকে দিয়ে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল, এবং কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজদের ছত্রছায়া আশ্রয়ে
নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিল, ওখানে আত্মগোপন করেছিল। আর জগৎ শেঠ তো শেঠ, ধনী। জগৎ শেঠ বিরাট বড় ব্যবসায়ী, এবং এই জগৎ শেঠের প্রচুর অর্থ, প্রচুর বিত্ত ছিল। এবং তখন জগৎ শেঠের আর রাজবল্লভের এতটাই ক্ষমতা, ওই মুর্শিদাবাদের এই যে নবাবিকে উলট পালট করে দিতে পারে, এতখানি ক্ষমতা ছিল। যাই হোক, সিরাজউদ্দৌলা রাজবল্লভ আর জগৎ শেঠকে পাশে পেয়ে রীতিমতো একটা শক্তি খুঁজে পেয়েছিল। কিন্তু পরবর্তীতে রাজবল্লভ আর জগৎ শেঠ যখন চলে গেল, মির্জাফরের সঙ্গে হাত মেলালো, সিরাজের বিরুদ্ধে চলে গেল, তখন সিরাজ কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। এদিকে মীর মদন আর মোহনলাল কারা? এরা সিরাজের সেনাপতি, আবার মন্ত্রীও। আর মির্জাফর তো প্রধান সেনাপতি। মির্জাফরের তত্ত্বাবধানে 50,000 সৈন্য ছিল। এবং রায়দুর্লভ আবার ব্যবসায়ী, এবং কলকাতার ইংরেজদের সঙ্গে সিরাজের যোগাযোগের একটা মাধ্যম ছিল এই রায়দুর্লভ। যাই হোক, তো এইরকমই আমরা সভা দেখতে পাচ্ছি, যে সভাতে কর্মচারীরা নিজেদের জায়গায় বসে রয়েছে, আর সভাসদরা তাদের নিজেদের জায়গায় বসে রয়েছে। আর দাঁড়িয়ে রয়েছে কারা? না, ওয়ার্স দাঁড়িয়ে রয়েছে, জগৎ শেঠ দাঁড়িয়ে রয়েছে, মুর্শিদাবাদ দাঁড়িয়ে রয়েছে, আর রাজবল্লভ দাঁড়িয়ে রয়েছে, আর মির্জাফর, মোহনলাল, মীর মদন, রায়দুর্লভ আর অন্যান্যরা বসে রয়েছে বিভিন্ন জায়গাতে, নিজেদের জায়গাতে বসে রয়েছে। আর গোলাম হোসেন যথারীতি মানে গোলাম হোসেনের বসার জায়গাটা কোথায়? না, নবাবের পায়ের কাছে বসে আছে। তাহলে প্রথমে যে দৃশ্যটা যাচ্ছে, সেই দৃশ্যে আমরা দেখতে পাবো সিরাজ কথা বলছে কার সঙ্গে? না, ওয়ার্সের সঙ্গে সিরাজের কথোপকথন। সিরাজ বলছে, ওয়ার্স, ইউর এক্সিলেন্সি, মানে সম্মান প্রদর্শনপূর্বক জাহাপনা। সিরাজ, কলকাতা জয় যখন আমরা যাত্রা করি, তখন তুমি আমার সঙ্গেই ছিলে। নবাব সিরাজ যখন কলকাতা জয় করার জন্য সৈন্য অভিযান করেছিল, তখন ওয়ার্স এই সৈন্য অভিযানের সাথেই ছিল, মানে সিরাজের সাথেই ছিল। সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, কলকাতা কিভাবে জয় করা হয়েছে, তারপরে কলকাতা জয় করে তারপরে ইংরেজদের সঙ্গে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কি সন্ধি করা হয়েছে, সন্ধি শর্তগুলো কি ছিল। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। কলকাতা জয় করার পরে কলকাতার নাম বদলে আলীনগর রাখা হয়েছিল। বলো, আলীনগর কার নাম অনুসারে কলকাতার নাম আলীনগর রাখা হয়েছিল? সিরাজ কার নাম অনুসারে আলীনগর নাম রেখেছিল কলকাতার? কার নাম অনুসারে? হ্যাঁ, তার দাদু আলীবর্দী খাঁয়ের নাম অনুসারে আলীনগর রেখেছিল। ওয়ার্ডস বলছে, ইওর এক্সিলেন্সি, যাবো না মানে আমি জানি ইওর এক্সিলেন্সি। সিরাজ, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়, আলীনগরে মানে কলকাতাতেই কোম্পানির সঙ্গে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়, সেটা তো আলীনগরের সন্ধি নামে পরিচিত। তো সেই সন্ধির সব শর্ত তোমাদের জানা আছে? সব সন্ধির শর্তগুলো জানা আছে কিনা জানতে চাইল সিরাজ। সন্ধির শর্ত কি এর আগে আলোচনা করা হয়ে গেছে। তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে, তারই জন্যে প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। হ্যাঁ, যাতে সন্ধির শর্ত সব বজায় রাখে, সন্ধি শর্ত লঙ্ঘন না করে, তার জন্য কিন্তু মুর্শিদাবাদে রাখা হয়েছে। কাকে? না, ওয়ার্সকে। মানে সন্ধির শর্ত লঙ্ঘন করলে যাতে এই ওয়ার্সের ওপরে চাপ সৃষ্টি করতে পারে বা ওয়ার্সের উপরে আঘাতটা আসে, তাই প্রতিভূ মানে প্রতিনিধি রূপে। তাহলে সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে, তারই জন্য প্রতিভূ রূপে মানে প্রতিনিধি রূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি সন্ধির শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি। জানো, যদি সন্ধি শর্ত রক্ষা না করে, তাহলে এর দাম কিন্তু দিতে হবে। যুদ্ধ ঘোষণা করার আগেই
নবাব ওয়ার্ডসকে তোপের মুখে মানে কামানের তোপের মুখে উড়িয়ে দিতে পারে। ওয়ার্ডস তো এই সন্ধি শর্ত সম্পর্কে ওয়াকিবহাল ছিল, তাই ওয়ার্ডস সায় দিচ্ছে, জানে ইয়োর এক্সেলেন্সি। সিরাজ বলছে তুমি প্রস্তুত হও, কারণ তোমাকে শাস্তি দিতেই হবে, কারণ কোম্পানি সন্ধি শর্ত লঙ্ঘন করেছে আর তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তাই শাস্তি পাওয়ার জন্য, শাস্তি লাভ করার জন্য তুমি প্রস্তুত হও। ওয়ার্ডস বলছে আমি জানিলাম না আমাদের অপরাধ। এখানে সবই জানে, তাও না জানার ভান করছে যে আমি কি অপরাধ করেছি, আমরা কি করেছি আমরা তো জানলামই না। সিরাজ বলছেন তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। তোমরা যে অপরাধ করেছো সেই অপরাধ ক্ষমা করার মতো নয়। তোমরা এতখানি অপরাধ করেছো যা সভ্য মানুষ এরকম ধরনের অপরাধ করে না। তার মানে সভ্যতা, শিষ্টাচার, সৌজন্যতা এগুলোর সীমা তোমরা অতিক্রম করে গেছো। স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে গেছে। স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী, আকাশকে স্পর্শ করে গেছে, আকাশকে ছুঁয়ে গেছে। এই প্রসঙ্গে আমি আলোচনা করে নিই। এই যে স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে গেছে, বলো তো আকাশ স্পর্শী, আকাশ স্পর্শী এটা ব্যাস বাক্য কি হবে আর কি সমাস? আকাশ পর্যন্ত স্পর্শী না, আকাশ স্পর্শ করে যে। রাইট, আকাশ স্পর্শী, আকাশ স্পর্শ করে যে। এখানে আকাশকে স্পর্শ করেছে কে না স্পর্ধা, তো আমরা যে না লিখে যা লিখলে বেটার হয়। আকাশ স্পর্শ করে যা, যদি যে লিখি তাহলে ব্যক্তির ক্ষেত্রে হয়ে যায়। হ্যাঁ, আকাশকে লেখার দরকার নেই, আকাশ স্পর্শ করে যা, শেষে যা বা যে তার আগে ক্রিয়াপদ থাকলে কি সমাস হয়? উপপদ তৎপুরুষ সমাস। গুড। স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। শান্তি ভঙ্গের আশঙ্কায়, কারণ যুদ্ধ হবে, যুদ্ধে বহু লোকসান হবে, যুদ্ধে বহু মানুষ মারা যাবে, অনেক অর্থের অপচয় হবে, সাধারণ মানুষও তার বলি হবে বা শিকার হবে। তার মানে শান্তি যাতে ভঙ্গ না হয় তার জন্য ধৈর্যের পরীক্ষা দিয়ে এসেছেন নবাব। কিন্তু দেখা যাচ্ছে যত চুপ করে থেকেছে, যত ধৈর্যের পরীক্ষায় সফল হয়েছে, যত ভদ্র ব্যবহার করে এসছে, তার সুযোগ নিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সেই সুযোগ নিতে নিতে তারা সন্ধির শর্ত লঙ্ঘন করে আক্রমণ শুরু করে দিয়েছে, অভিযান শুরু করে দিয়েছে মুর্শিদাবাদের দিকে। তাই ভদ্রতা, একদিক থেকে ভদ্রতা রক্ষা করা যায় না, দুই দিক থেকে ভদ্রতা রক্ষা করতে হয়, করা উচিত। কিন্তু তোমরা তো আর ভদ্রতা রক্ষা করনি, ভদ্র ব্যবহার করনি, আমি করে এসেছি, তাই আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, তোমরা আমার এই ভদ্রতার মান বা মর্যাদা রাখনি। ওয়ার্ডস বলছে আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। ওয়ার্ডস কিন্তু সবই জানে, তাও চুপচাপ ও ভান করছে যে আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। আপনি কি অভিযোগ করছেন কিন্তু বুঝতেই পারলাম না। তখন সিরাজ বলছে মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। অ্যাডমিরাল ওয়াটসন আর ওয়াটস দুটো আলাদা চরিত্র। অ্যাডমিরাল ওয়াটসন যে পত্র লিখেছিল, অ্যাডমিরাল ওয়াটসন আর রবার্ট ক্লাইভ, অ্যাডমিরাল ওয়াটসন আর রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে এসে কলকাতাকে পুনরুদ্ধার করেছিল। সেই অ্যাডমিরাল ওয়াটসন মানে নৌবাহিনীর প্রধান, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ওয়াটসন, যে নৌবাহিনীর প্রধান হিসাবে অ্যাডমিরাল ওয়াটসন মাদ্রাজ থেকে কলকাতা এসেছিল। যাই হোক, অ্যাডমিরাল ওয়াটসন আবার পত্র লিখেছিল কাকে? এই যে নবাবের প্রাসাদে নজরবন্দি অবস্থায় রাখা হয়েছে যাকে, সেই ওয়ার্ডসকে পত্র লিখেছিল, এবং সেই পত্রের যে নমুনা, সেই পত্র নবাবের হাতে এসেছে। সিরাজ বলছে মুন্সিজিকে বলছে অ্যাডমিরাল ওয়াটসনের পত্রটা বের করুন। মুন্সিজি একখানি পত্র বাহির করিলেন। সিরাজ বলছে এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন, ওয়াটস পড়িতে লাগিলেন। মুন্সি ওয়াটসকে পত্র দিল, ওয়াটস পড়ছে, এবং গোটা পত্রটা পড়ার দিকে বেশি গুরুত্ব না দিয়ে শেষের দিকে কি লেখা আছে সেটাই গুরুত্ব দিতে বললো, কারণ শেষের দিকে যেটা লেখা আছে সেটা নবাব কিছুতেই সহ্য করতে পারছে না। শেষের দিকে যেটা লেখা আছে রীতিমতো নবাবকে শাসানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, তাই বলছে শেষের দিকে কি লেখা আছে এটাই পড়ুন আগে।
ওয়ার্ডস পড়ছে। I now acquaint you that the remainder of the troops which should have been here long since, and which I hear the colonel told you he expected, will be at Calcutta in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. সিরাজ বলছে, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এই যে পত্রের মর্ম, কারণ সবাই যে উপস্থিত সেখানে কর্মচারীরা বা সভাসদরা সবাই যে ইংরেজি বোঝে তা নয়। তো মুন্সিজি বোঝাই যাচ্ছে ইংরেজিতে কিছুটা হলে অভ্যস্ত, ইংরেজির অর্থগুলো মুন্সিজি জানে। হয়তো বা মুন্সিজির হাতে এর আগে পত্র দিয়ে তাকে হয়তো অর্থগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, সেটাও হতে পারে। যাই হোক, মুন্সিজিকে এই পত্রের যে মর্ম, মূল বিষয়, মর্ম কথা, মর্মবস্তু, এটা সভাসদদেরকে বুঝিয়ে দিতে বলল। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শোনাইলেন। মুন্সি বলছে, বাংলা তর্জমাটা কি লেখা আছে না, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন, কর্নেল ক্লাইভ মাদ্রাজ থেকে, ক্লাইভ যে কলকাতায় পৌঁছেছিল নৌবাহিনী নিয়ে, সেই কর্নেল ক্লাইভ, পরবর্তীতে রবার্ট ক্লাইভ, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করেছিলেন তা শীঘ্রই কলিকাতায় পৌঁছিবে। কোথা থেকে এসে পৌঁছাবে কলকাতায়? স্যার মাদ্রাজ থেকে। মাদ্রাজ থেকে। বাকিরা একটু শোনার চেষ্টা করো, চুপচাপ থাকলে তো আমি বুঝতে পারছি না ঘুমিয়ে পড়ছি কিনা। তো কলকাতায় শীঘ্রই, খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে। আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য, মানে কলকাতাতে এসে পৌঁছবে, কিন্তু এই অল্প সৈন্য যথেষ্ট নয়, আরও একটা জাহাজ কলকাতা থেকে কোথায় যাবে না মাদ্রাজে যাবে। তো সেই জাহাজে সংবাদ পাঠিয়ে দেবে যে নবাবের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হতে গেলে এই অল্প সৈন্য হবে না, তাই আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নেভানো যাইবে না। তারপর বাংলায় আমি এমন আগুন জ্বালাবো, মানে বাংলায় এমন যুদ্ধের আগুন জ্বালাবে, বাংলায় এমন যুদ্ধের আগুনে বাংলা দাউ দাউ করে জ্বলবে যে গঙ্গার যত জল আছে সমস্ত জল দিয়েও নেভানো যাবে না। তারপরে রীতিমতো হুমকি, রীতিমতো ধমকি, রীতিমতো চক্ষু রক্ত বর্ণ করে ওয়ার্ডসকে পত্র লিখেছে অ্যাডমিরাল ওয়াটসন, এবং সেটা সিরাজ নবাবকেই ধমক দিয়ে বা রীতিমতো নবাবকে ভয় দেখিয়ে। তো মুন্সিপত্রের মর্ম পড়লো, সভাসদদের এক অর্থে বুঝিয়ে দিল। তখন সিরাজ বলছে, ওয়াটস, এ ভীতি প্রদর্শনের অর্থ কি? এই যে ভীতি প্রদর্শন, ভয় দেখানো হয়েছে, এর অর্থ কি? কেন এরকম ভয় দেখানো হয়েছে আমাকে? তোমরা তো বাণিজ্য করতে এসছো, আর সন্ধির শর্ত অনুযায়ী এখানে তো কেউ যুদ্ধের কথা বলবে না। সন্ধির শর্ত লঙ্ঘন করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, এরকম ভয় দেখানো, এরকম চিঠি পাঠানো, এরকম কেন ভয় দেখানো হয়েছে? এই ভীতি প্রদর্শনের অর্থ কি? ওয়ার্ডস এখনো পর্যন্ত ভান করে যাচ্ছে। ওয়ার্ডস বলছে, অ্যাডমিরাল এই কথা কেন লিখিয়াছেন কেন আমি বুঝি না। কেন লিখেছে আমি কি জানি? সিরাজ বলছে, বুঝিয়ে আমি দিচ্ছি, কেন লিখেছে সেটা আমি বড় বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না, ভান করছো, কিন্তু আমি তো বুঝতে পারছি। মুন্সিজি, ওয়ার্ডসের পত্র, ওয়ার্ডস এমন ভান করছে এই যেন কিছুই জানে না, কিন্তু ওয়ার্ডস দিয়ে উল্টে আবার অ্যাডমিরাল ওয়াটসনকে পত্র লিখেছিল। এই পত্র পাওয়ার পরে অ্যাডমিরাল ওয়াটসনকে যে আবার পত্র লিখেছিল, সেই পত্রের কথা বললো যে ওয়ার্ডসের পত্রটা বের করুন। মুন্সির পত্রখানে বাহির করলো, তার এটা হচ্ছে ওয়ার্ডসের পত্র, আপনি পড়ুন। ওর হাতে দেবেন না? আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন ওটা ওর হাতের লেখা কিনা। ওয়ার্ডস পত্র দেখিল, পত্র দেখার পরে ওয়ার্ডস তো বুঝতে পারছি তো আমি লিখেছিলাম। তখন নবাব বলছে, বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? তুমি বলতে পারো তোমার হাতের লেখা নয়? ওয়ার্ডস বলছে, হ্যাঁ আমি লিখিয়াছি, হ্যাঁ আমি লিখেছি। সিরাজ বলছে, পড়ুন মুন্সিজি, পড়ুন, মূল কথাটা পড়ুন, কি লিখেছে ও। মুন্সি বলছে, ইট ইজ ইম্পসিবল টু রিলাই আপন দ্য নবাব, মানে নবাবের উপরে নির্ভর করা বা বিশ্বাস করা, ইম্পসিবল, অসম্ভব। অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর, তার মানে এটাই হবে বুদ্ধিমানের কাজ, চন্দননগর আক্রমণ করা।
চন্দননগরে আক্রমণ করলে কাদের কোটি দখল করবে? ফরাসিদের কোটি দখল করবে। তার মানে ফরাসিরাও শান্তিতে ব্যবসা করুক, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও শান্তিতে ব্যবসা করুক, সেটাই নবাব চেয়েছিল। কিন্তু সন্ধি শর্ত লঙ্ঘন করে ফরাসিদের কুঠি আক্রমণ করার জন্য এরা প্রস্তুত হচ্ছিল, বা যাদের ফরাসিদের কুঠি আক্রমণ করে, তাই এখানে থেকে এই নবাবের দরবারে থেকে সব খবরাখবর ওয়ার্ডস পাঠাচ্ছিল অ্যাডমিরাল ওয়াটসনকে। সিরাজ বলছে, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? বলো, তোমরা যে কতখানি অভদ্র, কতখানি উদ্ধত, সেই ঔদ্ধত্যের পরিচয় এই যে কিছু তো দিয়ে রাখলাম। আরও পরিচয় চাও? আরও আছে, জেনে রাখো, তাও আমি দিতে পারি। তোমরা কতখানি অভদ্র, কতখানি অসৌজন্য, কতখানি ঔদ্ধত্যের পরিচয় দিয়েছো, সেই পরিচয় কিন্তু আমি আরও দিতে পারি। আমার সভাসদরা, হ্যাঁ, ও আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে, তারস্বরে চিৎকার করে ঘোষণা করে যে আমার নিজের আপনজন, হ্যাঁ, আমার স্বদেশীয়রা, আমার সভাসদ যারা, তারা তারস্বরে ঘোষণা করে কি না আমি নাকি নির্বোধ, হ্যাঁ, আমার বোধ বুদ্ধি নেই, আমি নাকি অত্যাচারী, ঘোষণা করে আমি নাকি অত্যাচারী শাসক, আমি নাকি বিলাস সর্বস্ব, বিলাসিতায় গা ভাসিয়ে দিচ্ছি। কিন্তু আমি যে সকলের শয়তানি সন্ধান রাখি, সবাই ভাবছে আমি বড় নির্বোধ, বোধ বুদ্ধিহীন, অত্যাচারী, বিলাস সর্বস্ব, আমি আমার বিলাসিতায় ডুবে রয়েছি, আমি বোধহয় এদিক ওদিক কোনো কিছুতে নজর দিচ্ছি না। কিন্তু ভুল, আমি কিন্তু সকলের শয়তানির খবর রাখি, কে কোথায় কীভাবে শয়তানি করছে সব খবর কিন্তু আমি রাখি। আর তার সামান্য পরিচয় আজকে একটু দিয়ে রাখলাম। তুমি ওয়ার্স, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে আমার সভাসদদের তুমি উত্তেজিত করো। এত বড় স্পর্ধা! তুমি রয়েছো আমার সভায়, তুমি রয়েছো, তুমি খাচ্ছ দাচ্ছ সবই আমার উপরই নির্ভরশীল হয়ে রয়েছো, তো তুমি আমার বিরুদ্ধে, আমার সভাসদদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে গিয়ে আমার সভাসদদের আমার বিরুদ্ধে খেপিয়ে দিল। এত বড় স্পর্ধা তোমার! ওয়ার্স, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জাহানবীর শাস্তি কি তুমি কলকাতাতে উপদেশ দিচ্ছ ইংরেজদের যে নবাবের বিরুদ্ধে যান, এরা এখন আর নবাবের উপর নির্ভরশীল না হয়ে ওখানে চন্দননগর আক্রমণ করুন, এই সমস্ত করছো তুমি এখানে থেকে। এই অপরাধের জন্য কি শাস্তি পাওয়া উচিত তুমি জানো? ওয়ার্স তো অপরাধ স্বীকার করেই নিয়েছে, হ্যাঁ আমি লিখেছি, পত্র আমি লিখেছি, আর আপনার যদি মনে হয় আমাকে শাস্তি দেওয়ার দরকার দিন, আমার কী করার আছে। মাইক বন্ধ কর। ওয়ার্ডস বলছে, পানিশ মি ইয়োর এক্সেলেন্সি, পানিশ মি, আমাকে পানিশ করুন, আমাকে শাস্তি দিন। ইফ ইউ উইল, আপনি যদি চান, আপনার যদি ইচ্ছা হয় আমাকে শাস্তি দিন। আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। শুধু আমি এটুকুই বলতে পারি যে আমি আমার ডিউটি করেছি, আমি আমার কর্তব্য করেছি। আমি তো একজন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি, তো যা করণীয় আমি তাই করেছি। এই মাইক বন্ধ কর রে। মাইকটাকে বন্ধ রাখিস, যখন মাইক দরকার তখন অন করবি, আবার মাইকটাকে অফ করে দিবি। সিরাজ বলছে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, এই মুহূর্তে, এখনই তুমি আমার দরবার ত্যাগ করো। এইখানে সিরাজ একটু দুর্বলতার পরিচয় দিয়েছে। সিরাজের উচিত হয়নি ওয়ার্ডসের মতো বিশ্বাসঘাতককে ক্ষমা করে দেওয়া, ছেড়ে দেওয়া, মুক্ত করে দেওয়া। যাই হোক, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। এখান থেকে বোঝা যাচ্ছে সিরাজ একটু নরম মনের, অতটা কঠিন নয়। বাইরে যতটুকু কঠিন বলে মনে হয়, মন কিন্তু তার সহজ সরল। ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমাকে এই দরবারে আমি স্থান দিয়েছিলাম প্রতিনিধি হিসাবে, কিন্তু এই দরবারে তুমি আর স্থান পাবে না। তুমি আমার চোখের বিষ হয়ে গেছো। হ্যাঁ, তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে, ভালো ব্যবহার দিয়ে, ভদ্রতা দিয়ে, সৌজন্যতা দিয়ে আবার আমাকে খুশি করতে পারে, আমার মন যদি ভালো হয়, তোমাদের প্রতি যদি আমি একটু সহানুভূতিশীল হই, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কাউকে তো রাখবো, কিন্তু তোমাকে তো রাখবো না। কোনো সৎ চরিত্র ইংরেজকে আমি স্থান দেবো, কিন্তু তোমাকে নয়। তোমার মতো বেঈমান, তোমার মতো বিশ্বাসঘাতক, তোমার মতো
এই উদ্ধত মানুষটাকে আমি কখনোই স্থান দেব না, তোমাকে তো নয়। আর যদি কোনো ইংরেজ প্রতিনিধিকে স্থান দিই তাও এখন নয়, যাও, মুক্ত করে দিল, ছেড়ে দিল। হোয়াটস ফেয়ারওয়েল ইওর এক্সেলেন্সি। নবাবকে কুর্নিশ করে ওয়ার্ডস বার হয়ে গেল। তো এর আগে আমি হয়তো বলেছিলাম যে এই অংশের উপরে একটা প্রশ্ন হতে পারে। নবাবের দরবারে, সিরাজের দরবারে এখানে ওয়ার্ডসের যে অভদ্রতার পরিচয় পাওয়া গেছে, যে বিশ্বাসঘাতকতার পরিচয় পাওয়া গেছে, বেইমানির পরিচয় পাওয়া গেছে, ও সৌজন্যতার পরিচয় পাওয়া গেছে, এবং নবাব তার জন্য তার উপরে যে ক্ষিপ্ত এবং তার দোষটাকে সবার সামনে তুলে ধরার পরে তাকে যে মুক্ত করে দিয়েছে, এই জায়গার উপরে একটা 4 নম্বরের প্রশ্ন হতে পারে। কি তোমাদের নাট্যাংশ থেকে কত নম্বরের প্রশ্ন থাকে? 4 তো। 4 নম্বরের প্রশ্নের জন্য কতগুলো শব্দে লিখতে হবে? হ্যাঁ, কতগুলো শব্দে লিখতে হবে? কম বেশি 120 না 25? কম বেশি 100? শিওর নোস? 125 ছিল। হ্যাঁ, 125 হবে। খেয়াল লেখো, 4 নম্বরের প্রশ্ন কম বেশি 125টা ওয়ার্ডে, 25টা শব্দে। আর 125টা শব্দ মানে মোটামুটি দেখবে খুব বেশি বড় করতে হবে না, মোটামুটি 1 পৃষ্ঠাতেই হয়ে যাওয়া উচিত, 1 পৃষ্ঠাতেই হয়ে যাবে। আর নাটক থেকে, নাট্যাংশ থেকে খুব বড় করে ব্যাখ্যা করার দরকার নেই। ওয়ার্ডের মধ্যে রেখে, লিমিটের মধ্যে রেখে ছোট ছোট করে লিখবে, দেখবে হয়েই যাবে। এবং যুক্তিসঙ্গত করে লেখার চেষ্টা করবে, গাদা 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 লিখবে না। যে বাবা এই ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা, অতএব ইতিহাস সম্পর্কে তো অনেক কিছু জানি, অতএব লেখা শুরু করলাম, শেষই হচ্ছে না, পুরো ইতিহাস থেকে সব তথ্য নিয়ে এসে লিখে যাচ্ছে। এগুলো এরকমভাবে লিখবে না। দেখবে আগে কি ধরনের প্রশ্ন আসছে, সেই প্রশ্নের উপরে নির্ভর করে, সেই প্রশ্নটাকে বেশ করে তারপরে এই নাট্যাংশে প্রাসঙ্গিকভাবে বিষয়টা যুক্তিসঙ্গত করে লেখার চেষ্টা করবে, মানে একটু নিজের মতো করে মাথা কাটিয়ে ভেবে। দেখ, তাহলে এই অংশটার উপরে একটা প্রশ্ন থাকবে, ওয়ার্ডসের সঙ্গে নবাবের কথোপকথন। এবারে নবাবকে কুর্নিশ করে ওয়ার্ডস তো বার হয়ে গেল। রাজবল্লভ বলছে, জাহাপনা, রাজবল্লভের কিছু বক্তব্য আছে, বলো তো। রাজবল্লভের বক্তব্যটা যদিও পরে এসেছে, তো এই জায়গাতে কে বলতে পারবে রাজবল্লভ কি বলতে চাইছে জাহাপনাকে, মানে নবাবকে, সিরাজকে? হ্যাঁ, ওয়ার্ডসকে এইভাবে অপমান করে যে বের করে দিচ্ছে, এই রকম অপমান করতে নিষেধ করছিল, অপমান করতে না করছিল, এইভাবে অপমান করে বের করে দিতে না করছিল। তার মানে তো অপমান করে বেরই করে দিচ্ছে না, ও তো কুর্নিশ করে বের হয়ে গেল। তার মানে এখনই রাজবল্লভ হয়তো জাহাপনাকে, মানে নবাবকে বলতে চাইছে যে আপনি এখনই এই অপমান করে ওকে বের করে দিলেন যে ওয়ার্ডসকে, এখনই আপনি পুনরায় ফিরিয়ে আনুন, এরকমই বলতে চাইছিল। আর এটাও বলতে চাইছিল যে ইংরেজদের সঙ্গে এইরকমভাবে সংঘাতে না গিয়ে তাদের সঙ্গে একটা আপোষ করুন, হ্যাঁ, একটা সমঝোতা করুন, এটাই বলতে চাইছিল। কিন্তু নবাব সিরাজ এই মুহূর্তে রাজবল্লভকে থামিয়ে দিল। তার কারণ এখনও অপেক্ষা করে আছে সভায় ফরাসিদের প্রতিনিধি মশিয়েলার সঙ্গে তার কথোপকথন শুরু হবে। মশিয়েলা কি কারণে উপস্থিত হয়েছে শুনতে চায়, দেখা যাক সেই কারণটা শুনে তিনি তার সমাধান করতে পারেন কিনা। আর যদি না পেরে থাকেন, সমাধান করতে যদি না পারেন, তাহলে তিনি কি বক্তব্য রাখছেন। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হবে, সেটা কি প্রশ্ন না, নবাব সিরাজের সঙ্গে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি মশিয়েলার কথোপকথন। সিরাজ বলছে রাজবল্লভকে, একটু অপেক্ষা করুন রাজা। এবার বলছে মশিয়েলা, তুমি বলো। মশিয়েলা বলছে, অ্যাড ইউর কমেন্ট ইউর এক্সিলেন্সি। আপনার কমেন্ট, আপনার কথা অনুযায়ী, আপনার আদেশ শিরোধার্য করে ইউর এক্সিলেন্সি জাহাপনা, আমি বলছি। সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করিলেন। সিরাজ বলছে, আমি তোমাদের কাছে আমি লজ্জিত। কেন লজ্জিত? সেই লজ্জিত হওয়ার কারণটা কিন্তু আছে।
কারণ ফরাসিরা আজকের এই সিরাজের তত্ত্বাবধানে বাংলাতে বাণিজ্য করছে, অনেকদিন থেকেই বাণিজ্য করছে, কিন্তু তারা এখন আনসিকিউর ফিল করছে, মানে নিরাপত্তাহীনতা অনুভব করছে। এবং সেই নিরাপত্তাহীনতার কারণে নবাবের সাহায্য প্রার্থী, নবাব যাতে তাদের নিরাপত্তা দেয়, নবাব যাতে তাদের সমস্যা সমাধান করে, নবাব যাতে তাদের পাশে থাকে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু নবাব দেখা যাচ্ছে এই মুহূর্তে তা করতে পারছেন না, করতে চাইছেন না। কিছুটা হলেও তিনি অক্ষমতা প্রদর্শন করছেন। তার জন্যই তার কাছে লজ্জার কারণে লজ্জিত হয়ে তিনি তার সমস্যার কথা বলছেন, ব্যর্থতার কথা বলছেন, না পারার কথা বলছেন। সিরাজ বলছে, তোমাদের কাছে আমি লজ্জিত। কেন? না, তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। এই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো তোমরা কিন্তু কোনোদিন আমার সঙ্গে অসৎ ব্যবহার করনি। তোমরা কিন্তু শান্তিতেই এখানে বাণিজ্য করছো এবং সেটা বহুদিন থেকে করছো। এর জন্য আমি কিন্তু খুব খুশি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়। এই যে ইংরেজদের সঙ্গে তোমাদের যে বিবাদ, এই বিবাদটা এখানে সেটা বাড়ছে, কিন্তু সেই বিবাদটা কিন্তু এইখানের নয় আর এই মুহূর্তের নয়, এটা অনেক আগের, আজকাল নয়। আর এই দেশের কোনো ব্যাপার নিয়ে নয়। তোমাদের সংঘাত কিন্তু তোমাদের ওই ইউরোপে ওখানকার ব্যাপার নিয়েই শুরু হয়েছে। তো সাগরের ওপারে তোমরা পরস্পরের টুঁটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। তোমরা যদি পরস্পরের টুঁটি চেপে মারো, মানে একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত হও, হ্যাঁ, যুদ্ধে লিপ্ত হও, তাহলেও আমার কিছু বলার থাকে না। কারণ তোমরা ওখানে কি করছো, সাগরের ওপারে ইউরোপে কি করছো, সেটা আমার জানার কথা নয়। কিন্তু আমার রাজ্যে তোমাদের অশান্তির প্রভাব যেন না পড়ে, আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। যদিও নবাব জানে যে ফরাসিরা কিন্তু শান্ত হয়েই আছে, কিন্তু ইংরেজরা ফরাসিদের উপরে আঘাত এনে তাদেরকে অশান্ত করে তুলছে। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, মানে তোমাদের বাণিজ্য কুঠি অধিকার করে নিয়েছে চন্দননগরে, আমার অনুমতি নেয়নি। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে দাবি উপস্থিত করেছে, চন্দননগর অধিকার করেছে এবং আমার কাছে দাবি তুলেছে যে আমরা যেহেতু ফরাসিদের কুঠিগুলোকে অধিকার করে নিয়েছি, সমস্ত কুঠি তাহলে আমাদের অধিকারে থাকবে, এই দাবি তুলেছে। আর তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছে। তাহলে কেন মশিলা এই মুহূর্তে উপস্থিত হচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে ফরাসিদের যে কুঠিগুলো, চন্দননগরে ফরাসিদের কুঠিগুলো যেগুলো অধিকার করে নিয়েছে, সেই কুঠিগুলো যাতে পুনরায় ফিরে পায় ফরাসিরা, তার জন্য প্রতিকারের আশায়, এর প্রতিবিধানের আশায় নবাবের কাছে সাহায্য প্রার্থী হয়ে এসেছে। কিন্তু নবাব সাহায্য করার মতো অবস্থাতে নেই। মশিলা বলছে, উই হ্যাভ অলওয়েজ শাউট ফর ইউর প্রোটেকশন, ইউর এক্সেলেন্সি। আমরা সবসময় আপনার প্রোটেকশনের জন্য অপেক্ষা করে আছি। প্রোটেকশন মানে আপনার প্রোটেকশন মানে কি? সিকিউরিটি। আপনার প্রোটেকশন চাই, আপনার নিরাপত্তার জন্য, আপনার থেকে যে নিরাপত্তা আসবে সেই নিরাপত্তার জন্য আমরা অপেক্ষা করে আছি। কিন্তু আমরা এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি। সিরাজ বলছে, কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। কলকাতা জয় যে কলকাতা জয় করে যে আলীনগরের নাম, মানে কলকাতার নাম আলীনগর রেখেছিল, এই কলকাতা জয় করে অনেক খরচ হয়ে গেছে, বহু লোকক্ষয় হয়েছে, অনেক লোক মারা গেছে, অনেক অর্থ ব্যয় হয়ে গেছে। আর পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে সংগ্রামেও বহু লোকক্ষয় আর অর্থ ব্যয় হয়ে গেছে। পূর্ণিয়ার নবাব শওকত জং কার পুত্র? তামিনা বেগম আলীবর্দী খাঁয়ের কোন কন্যা? দ্বিতীয় মেজ কন্যা, মেজ মেয়ে, আলীবর্দী খাঁয়ের মেজ মেয়ে, সিরাজের ছোট মাসি, তাই তো? সিরাজের বড় মাসির নাম ঘসিটি বেগম, ছোট মাসির নাম তামিনা বেগম, আর তার নিজের মায়ের নাম তো আমিনা বেগম। তাহলে এই তামিনা বেগমের পুত্র হচ্ছে শওকত জং। সেই শওকত জং যে কিনা পরবর্তীতে ঘসিটি বেগমের পালিত পুত্র, ঘসিটি বেগম তাকে পুত্র হিসেবেই চেয়েছিল। যাই হোক, তো কলকাতা জয় আর পূর্ণিয়া শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে বহু লোকক্ষয় আর অর্থ ব্যয় হয়েছে। আর আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নয়। মন্ত্রিমণ্ডল, সভা পরিষদ, মন্ত্রিমণ্ডল এরা পরামর্শ দিয়েছে এই মুহূর্তে আর
যুদ্ধ করার দিকে না যাওয়াই ভালো, কারণ রাজ ভাণ্ডার প্রায় শূন্য হয়ে এসেছে, অনেক লোক মারা গেছে। আরও যুদ্ধ করলে কী হবে? অশান্তি বাড়তেই থাকবে, লোক মারা যেতে থাকবে, আর অর্থ আরও ব্যয় হতে থাকবে, রাজ্য একবারে দুর্বল হয়ে পড়বে। তাই এই মুহূর্তে আমার মন্ত্রিমণ্ডল চায় না যুদ্ধ আমি করি। এরূপ অবস্থায় মন্ত্রিমণ্ডলের এই পরামর্শের বাইরে গিয়ে আমি কিন্তু যুদ্ধ করতে পারবো না। তাই তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও, আমার অন্তরের পূর্ণ সহানুভূতি তোমাদের প্রতি আছে, কিন্তু আমি কিছু করতে পারছি না থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে, মানে লিপ্ত হতে, যুক্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। আমি যে অক্ষম, পারলাম না তোমাদের পাশে থেকে ইংরেজদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করতে, তার জন্য আমি অক্ষম। এই অক্ষমতার জন্য ক্ষমা চাইছি। আচ্ছা, আমি এই লাইনটা কি দাগ দিতে বলেছিলাম? আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এই লাইনটা দাগ দিয়ে রাখো তো, এটা থেকে প্রশ্ন হতে পারে। ও, দাগ দেওয়া আছে। স্যার সিরাজউদ্দৌলা নাটকটা দাগ দেওয়া ছিল না। ছিল না? আচ্ছা, যেগুলো এই যে এটা যেমন দাগ দিতে বললাম, তো যেগুলো দাগ দেওয়া থাকবে তার উপরে বড় প্রশ্নই হবে। সিরাজউদ্দৌলা থেকে কিন্তু কোনো ছোট প্রশ্ন হবে না, এমসিকিউ এসিকিউর কোনো প্রশ্ন হবে না, শর্ট কোশ্চেন হবে না। এখান থেকে শুধু 4 নম্বরে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এমনি দাগ দেওয়া না থাকলেও মোটামুটি এক একটা জায়গা থেকে প্রশ্ন হতে পারে, সেটা আমি বলে দিচ্ছি। যেমন এর আগে বললাম যে ওয়ার্সের সঙ্গে কথোপকথনের জায়গা থেকে একটা প্রশ্ন হতে পারে, আর এই মশিউল্লাহের সঙ্গে কথোপকথনের জায়গা থেকে আরেকটা প্রশ্ন হতে পারে। তার মধ্যে এই লাইনটা ইম্পর্টেন্ট আছে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কার কাছে কেন ক্ষমা প্রার্থী হয়েছিল, আর তার পরবর্তী যে তাদের মধ্যে কথোপকথন বা তাদের মধ্যে আলোচনা, সেটা লেখো। এটা একটা হতে পারে, ঠিক আছে? আর এর আগে সিরাজের যে সংলাপটা রয়েছে, মশিলার জাস্ট আগে সিরাজের যে সংলাপ রয়েছে, সেই সংলাপের ফার্স্ট লাইনটা, তোমাদের কাছে আমি লজ্জিত, এই লাইনটাও দাগ দেওয়া হবে, এই লাইনটাও দাগ দিতে হবে। দাগ দিয়ে নাও, তোমাদের কাছে আমি লজ্জিত, দাগ দিয়ে নাও। কে কাদের কাছে কেন লজ্জিত? তাহলে সিরাজ তার অক্ষমতার জন্য ফরাসিদের প্রতিনিধি মশিয়েলা তথা ফরাসিদের কাছেই ক্ষমা চেয়েছে। তো ক্ষমা চাওয়ার পরে সভা কিছুক্ষণ স্তব্ধ রহিল, সভা একদম চুপচাপ। মশিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। মশিয়েলা চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে আছে, কারণ মশিয়েলা হয়তো ভাবেনি যে নবাবের কাছ থেকে কোনো সাহায্য পাবে না, বরং নবাব অসহযোগিতা করবে। তারপর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন, ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, তাকিয়েই ক্ষুব্ধ কণ্ঠে, ক্ষুব্ধ হয়ে রেগেই বলছে, মশিয়েলা বলছে, ইয়োর এক্সেলেন্সি, you refuse us your help, your protection, though with great reluctance. I appreciate your feelings. I understand the predicament you are in. I am sorry for you, and I am sorry for ourselves. We have no other choice than to leave this land, which we have learned to love. Allow me, Your Excellency, to warn you that you are in a great danger. On our departure from this land, the smothered flame will burst forth and will destroy your kingdom and people. আচ্ছা, এই লাইনগুলোর মানে কে বলতে পারবে? এখানে কে বলতে পারবে বলো, কি বলতে চাইছি, লাইনগুলোর মানে কি? স্যার বলবো? এই তো অনেকে পারবে, দেখি মেয়েদের থেকেই বলো, স্নেহা বলো। স্যার বলবো? হুম। জাহাপনা, আপনি আমাদের সাহায্য এবং সুরক্ষা প্রদান করতে প্রত্যাখ্যান করছেন। যদিও এ প্রত্যাখ্যান ঘোর অনিচ্ছা, তবুও আপনার মনোভাবকে আমি সম্মান জানাচ্ছি। আমি আপনার সমস্যার কথা বুঝতে পারছি। আপনার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত, কিন্তু আমি নিজেদের কথা ভেবেও পীড়িত। ভালোবাসার এই দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। জাহাপানা, আমি আপনার অনুমতি নিয়ে আপনাকে আপনার বিপদের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে চাই।
ভেরি গুড। আমরা এই ভূমি ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই চাপা আগুন জ্বলে উঠবে আর আপনার সাম্রাজ্য বর্গ সব ধ্বংস হয়ে যাবে। বাহ, খুব সুন্দর। এই লেখাটা সবারই খাতায় থাকবে, সবাইকে লিখে রাখতে হবে, কারণ ইংরেজিটা পুরোটা আমরা মুখস্থ করতে পারবো না ঠিকই, কিন্তু বাংলাটা আমাদেরকে মনে রাখতে হবে যে কি বলতে চাইলো, কি উপদেশ দিয়ে গেল বসিয়েলা, সেটা লাগবে। আর একবার পড়বে তুমি, এক একটা লাইন পড়বে, কারণ আমি একটু রিপিট করব। বলো। জাহাপানা, জাহাপনা। হ্যাঁ বলো। আপনি আমাদের সাহায্য এবং সুরক্ষা প্রদান করতে প্রত্যাখ্যান করছেন। এক মিনিট। আপনি আমাদের সাহায্য এবং সুরক্ষা প্রদান করতে রিফিউজ করেছেন, মানে প্রত্যাখ্যান করেছেন। ওকে, তারপর? যদিও এই প্রত্যাখ্যান ঘোর অনিচ্ছা। দো উইথ গ্রেট রিলাক্টেন্স, মানে যদিও এই প্রত্যাখ্যান ঘোর, মানে প্রচণ্ড রিলাক্টেন্স, মানে কিসের, কি বললে? গ্রেট রিলাক্টেন্স মানে ঘোর অনিচ্ছা। অনিচ্ছার। গুড, ভেরি গুড। তারপর আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিংস, বলো। তবুও আপনার মনোভাবকে আমি সম্মান জানাচ্ছি। আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিংস, তো আপনার মনোভাবকে, মানে আপনার ফিলিংসকে, আপনার অনুভূতিটাকে আমি সম্মান জানাচ্ছি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রেডিকমেন্ট ইউ আর ইন, বলো। আমি আপনার সমস্যার কথা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা কি। আচ্ছা, আই এম সরি ফর ইউ, আপনার জন্য আন্তরিকভাবেই আমি দুঃখিত। আপনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অ্যান্ড আই এম সরি ফর আওয়ার সেলস, কিন্তু আমি নিজেদের কথা ভেবেও পীড়িত। আই এম সরি ফর আওয়ার সেলস কেন বলেছে তো? আওয়ার সেলস মানে নিজেদের জন্য দুঃখিত বলেছে না? হ্যাঁ, আপনার জন্য দুঃখিত আর আমাদের জন্য দুঃখিত। আচ্ছা, উই হ্যাভ নো আদার চয়েস দ্যান টু লিভ দিস ল্যান্ড, বলো। এই দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া এই আর দেশ কোনো ছেড়ে উপায় যাওয়া নেই। ছাড়া আর কোনো উপায় আমাদের হাতে নেই। হুইচ উই হ্যাভ লার্ন টু লাভ, বলো। যাকে উই হ্যাভ লার্ন টু লাভ মানে কি? যাকে আমরা খুব ভালোবাসি। যাকে আমরা ভালোবাসি, যে দেশটাকে আমরা ভালোবাসি, সেই ল্যান্ড ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। অ্যালাউ মি ইউর এক্সেলেন্সি, জাহাপানা, আমি আপনার অনুমতি নিয়ে চাই যাব না। আপনাকে- হ্যাঁ, অনুমতি নিয়ে টু ওয়ার্ন ইউ দ্যাট ইউ আর ইন এ গ্রেট ডেঞ্জার, বলো। আপনাকে আপনার বিপদের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে চাই। ওয়ার্ন করছি, আপনাকে সচেতন করছি আপনার বিপদের ভয়াবহতা নিয়ে। On our departure from this land, the smothered flame will burst forth and will destroy your kingdom and people, বলো। আমরা এই ভূমি ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই ভূমি, এক মিনিট, আমরা এই ভূমি থেকে ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দ্য স্মদার ফ্লেম মানে একটা চাপা আগুন, উইল বাস্ট ফোর্থ মানে একটা চাপা আগুন জ্বলে উঠবে উইল বাস্ট ফোর্থ মানে আর আপনার সাম্রাজ্য ও প্রজা সব ধ্বংস। বাস্ট ফোর্থ, ফোর্থ মানে কি, কেল্লা নাকি? না স্যার, এটা ফ্রেজাল ভার্ব। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট। উইল বাস্ট ফোর্থ অ্যান্ড উইল ডিস্ট্রয় ইয়োর কিংডম অ্যান্ড পিপল, আপনার রাজ্যের অধিবাসীদের মানে প্রজা সাধারণকে, আর আপনার কিংডম, কিংডম মানে রাজধানী, তাই তো? রাজধানীকে, রাজ্য ও রাজ্য এবং আপনার প্রজা সাধারণকে ধ্বংস করে দেবে, সাম্রাজ্যকে ধ্বংস করবে। ওকে, ভেরি গুড। তো যাদের কাছে লেখা নেই তারা অবশ্যই এখান থেকে পরে লিখে নিও। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন, নেমে এলো, মশিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন। দাঁড়িয়ে কি বলছে? যে এত পরামর্শ দিল, এত উপদেশ দিল, যাই হোক, তো সেই জন্য এগিয়ে এসে সিরাজ কিছুটা হলেও তো লজ্জিত, এখনো পর্যন্ত লজ্জিত। সিরাজ বলছে, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। আমার বিপদ যে ঘনিয়ে আসছে এই ব্যাপারে তুমি যে আমাকে সচেতন করেছো, তাতে বোঝাই যাচ্ছে যে তুমি আমার কিন্তু বন্ধুর মতোই, তুমি আমার প্রতি তোমার প্রীতি, তোমার ভালোবাসার পরিচয় দিয়েছো। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, তোমার কথা আমার মনে থাকবে চিরদিন। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব,
তখন যেন আমাকে ভুলো না বন্ধু। যখন দরকার হবে তখন তোমাকে আমি মনে করব, স্মরণ করব, ডাকবো, তখন আমাকে ভুলো না, তখন কিন্তু আমার পাশে তুমি থেকো, দাঁড়িও। মশিয়েলা বলছে, আই নো উই শ্যাল নেভার মিট, আমি জানি যে আমরা আর কখনোই দেখা করবো না, মানে সাক্ষাৎ হবে না আমাদের। দুজনেই চোখ করিয়া রইলেন। ফেয়ারওয়েল ইওর এক্সেলেন্সি। বলো কি করে হবে? ওরা তো ছুড়ে চলে যাচ্ছে। ওরা তো বুঝতে পেরেছে যে এখন ফরাসিদের মানে চন্দননগরের সব কুঠিগুলো দখল করে নিয়েছে। ওদের আর এই মুহূর্তে মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা নেই। ইংরেজদের সঙ্গে এখানে লড়াই করে ওই ফোর্টগুলোকে ওই কুঠিগুলোকে ছিনিয়ে নেবে। যদি নবাব সাহায্য করতো, পাশে থাকতো, তাহলে একটা সম্ভব ছিল। তাহলে আমাদের তো এখানে ইংরেজদের সঙ্গে সংঘাতে গিয়ে আর আমাদের মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা নেই। এখন উপায় নেই, এখন আমরা এই ল্যান্ড ছেড়েই চলে যাচ্ছি। তো এখান থেকে চলে যাচ্ছি মানে তো আর আপনার সঙ্গে দেখা হওয়ার কোনো ব্যাপারই নেই, না? বুঝতে পারছো? কুর্নিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রইলেন। পিছন পেছনে কিছুটা গেল, গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সত্যি ভাবছে যে ওদের আমি সাহায্য করতে পারলাম না, সত্যি লজ্জিত। আবার ও যে বলে গেল যে আমার বিপদ ঘনিয়ে আসছে, হ্যাঁ, প্রজাদের এই রাজ্যকে আমি ধ্বংস করবো, ডেঞ্জারের দিকে ঠেলে দিচ্ছি, যা বললো সত্যি কি ঠিক তাই? তো যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবছে। তারপরে দ্রুত ফিরিয়া রাজা রাজবল্লভের নিকট অগ্রসর হইল, কারণ রাজবল্লভ একটু আগে জাহাপনা বলে নবাবকে ডেকেছিল, কিছু বলতে চায়। সিরাজ তখন রাজবল্লভের দিকে অগ্রসর হয়ে বলছে, সিরাজ, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা। আপনি কিছু একটা বলবেন বলে ব্যাকুল হয়ে উঠেছিলেন, কি সেটা বলুন। আপনার যেন তর সই ছিল না। রাজবল্লভ বলছে, এখন সে কথা নিরর্থক, এখন সে কথা বলা অর্থহীন। যখন দরকার ছিল তখন তো সুযোগ দেননি, এখন বলে কি হবে? সিরাজ হাসিয়া বলিলেন। সিরাজ বলছে, জানেন তো, হ্যাঁ, আমাকে কোনো কথা বলেই লাভ নেই। কেন? সর্বচিকিৎসার বাইরে আমি। আপনি ভেবেছেন যে আমার মাথার উপর দিয়ে আপনি যাবেন? আমাকে কোনো কথা বলে লাভ নেই। আপনার কথা আমাকে স্পর্শ করবে না, আপনার কথাতে আমি বিচলিত হব না। আমি সর্বচিকিৎসার বাইরে, আমি আমার মতো সিদ্ধান্ত নিই। আমি যা ভাবি ঠিকই ভাবি। তাই আমাকে ভয় দেখিয়ে বা আমাকে ধমক দিয়ে বা আমাকে চুপ করিয়ে দিয়ে কোনো লাভ নেই। সর্বচিকিৎসার বাইরে আমি। সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। রাজবল্লভ তখন বলছে, ওয়ার্ড সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। আপনি যেভাবে অসম্মান করে বিদায় দিলেন, এইভাবে বিদায় না দিলেও চলতো। এরকম অপমান করেছেন, অসম্মান করেছেন, এটা ঠিক করেননি আপনি। সিরাজ ফিরিয়া আসিলেন। ফিরে এসে বলছে, সিরাজ বলছে, ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন, কোম্পানির কথা থাক, এই সমস্ত কথা থাক। আপনি ইংরেজ, ফরাসি, পর্তুগিজ এই সমস্ত প্রসঙ্গ পরিহার করুন, এইগুলো সব বাদ দিন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন, নিজেদের কথা ভাবুন। হ্যাঁ, নিজেরা কি করছেন, নিজেরা কি চাইছেন, আপনারা কি আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন, এই সমস্ত ব্যাপার ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, এগুলো নিয়ে ভাবুন, এসব কথা ছাড়ুন। জগৎ শেঠ বলছে, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি, যা হবে না, আবার আগের প্রসঙ্গ টেনে নিয়ে আসছে। জগৎ শেঠ বলছে, জগৎ শেঠ মানে রাজবল্লভকে যখন ধমক দিল, তখন জগৎ শেঠ রাজবল্লভের পাশে দাঁড়িয়ে বলছে যে ভাবা যখন উচিত ছিল, যখন থেকে ভাবা উচিত ছিল, রাজ্যের কথা ভাবা উচিত ছিল, হ্যাঁ, তখন তো আপনি নির্বোধের মতো আচরণ করেছেন, তখন আপনি বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছেন, তখন আপনি ঔদ্ধত্যের পরিচয় দিয়েছেন, অসৌজন্যতার পরিচয় দিয়েছেন, রাজ্যকে ঠিকমতো দেখাশোনা করেননি, রাজ্যের শাসনভার গ্রহণ করেছেন, অথচ সেইভাবে রাজ্যের উপরে নজরদারি করেননি, আপনার বিচক্ষণতার অভাব ছিল। যাই হোক না কেন, ভাবা যখন উচিত ছিল তখন তো আপনি ভাবেননি, আর এখন বলছেন হ্যাঁ নিজেদের কথা ভাবুন। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। সিরাজ তার দিকে ফিরিয়ে, এর আগে যে সিরাজ এই কারণে তার ভুল স্বীকার করেছে এবং সেই ভুল স্বীকারের ব্যাপারটা এখনও আবার করছে, যে আমি যদি আপনাদের কাছে অপরাধ করে থাকি, যদি আমি ভুল করে থাকি, তার জন্য কিন্তু এর আগে আমি অনেকবার ক্ষমা চেয়েছি, এখনও আমি ক্ষমা চাইছি। সিরাজ বলছে, সে অপরাধ কি আমি বারবার স্বীকার করিনি? আপনারা যে কারণে আমাকে অপদস্থ করেছেন, আমাকে ছোট করেছেন, আমাকে কথা শুনিয়েছেন, হ্যাঁ, তার জন্য আমি দোষী। সেই দোষের কথা, সেই অপরাধের কথা তো আমি বারবার স্বীকার করেছি। হ্যাঁ, আমি ভুল করেছি।
কিন্তু তার মানে এই নয় বারবার আপনারা বলে যাবেন, আঘাত দিয়ে যাবেন। আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি। যা কিছু অভিযোগ করেছেন সব আমি মাথা নিচু করে, মাথা নত করে শুনে নিয়েছি। কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি। আপনারা সভা পারিষদ আর আমি নবাবকে আপনারা কটূক্তি করেছেন, হ্যাঁ কটু কথা বলেছেন, ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, কিন্তু সেই সমস্ত কটূক্তির প্রতিবাদ আমি করিনি, কারণ আমি অপরাধ করেছি বলে চুপ করে থেকেছি। আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আমার মুখের উপরে আপনারা কথা শোনাচ্ছেন, আমার নামে নিন্দা ওড়াচ্ছেন। তো সেই সমস্ত, এটা কিন্তু আপনাদের মতো সামান্য কর্মচারী এগুলো স্পর্ধা, ঔদ্ধত্য, তা নিয়েও আমি প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, আমার বিরুদ্ধে আমার নামে দুর্নাম রটিয়েছেন প্রজাদের কানে, আমার নামে ভুল ধারণা পোষণ করে দিয়েছেন। আমার কর্মচারীরা যারা আমার প্রতি বিশ্বস্ত ছিল, তো সেই তাদের মনের মধ্যে আমার বিরুদ্ধে অশ্রদ্ধা এনে দিয়েছেন আপনারা। তারা আমাকে সম্মান করতো, শ্রদ্ধা করতো, আর এখন আমার বিরুদ্ধে তাদের কান ভাঙিয়েছেন। আমার আত্মীয় স্বজনদের মনকে বিষিয়ে দিয়েছেন আপনারা, মানে সবাইকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আর এর জন্য কিন্তু আপনারাই দায়ী। তো পরে কত হেয় আর আপনারা করতে চান আমাকে? এত হেয় আপনারা করে এসছেন, আর কত করবেন আপনারা? জগৎ শেঠ বলছে, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? কেন আমরা আপনাকে হেয় করব? আপনার যে আচরণ, আপনার যে ব্যবহার, আপনার যে চরিত্র, তার জন্যই আপনি এরকম হচ্ছেন। আর আমরা আপনাকে হেয় প্রতিপন্ন করবই কেন? আপনি তো নবাব, আর আপনাকে হেয় প্রতিপন্ন আমাদের লাভ কি? সেটা লাভ তো আপনাদের আছেই, আছে। স্বার্থ সিদ্ধি, আপনাদের নিজেদের ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার জন্য আমাকে হেয় করছেন, ছোট করছেন। এই ছোট করে যেভাবে হোক আমাকে সিংহাসন থেকে যেন আপনারা সরিয়ে দিতে চাইছেন। কিন্তু জগৎ শেঠ বলছে, স্বার্থের সন্ধানে আমরা যদি স্বার্থের সন্ধানে নিযুক্ত থাকতাম, আপনি বলছেন আমরা স্বার্থের সন্ধানে আপনাকে হেয় করছি? না, এরকম হতেই পারে না। আমরা যদি স্বার্থের সন্ধানে নিযুক্ত থাকতাম, বলতে গিয়েও থেমে গেছে। কিন্তু সিরাজ জানতে চায় যে স্বার্থের সন্ধানে নিযুক্ত থাকলে তাহলে কি করতেন বলুন? তাহলে জগৎ শেঠ বলছে, তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসত। এই বাংলার সিংহাসনে অন্য নবাব বসত, শুধু আমরা আছি বলেই আপনি বাংলার সিংহাসনে বসে আছেন। আপনাকে হেয় প্রতিপন্ন আমরা করছি না, কিন্তু নবাবের মুখের উপরে এত বড় স্পর্ধা যে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতো, তার মানে এই নবাবকে চায় না এরা। তো এই বলছে, এত বড় স্পর্ধা, এত বড় কথা আমার মুখের উপরে বলতে আপনার সাহস হয়? নবাবের মুখের উপরে বলতে আপনার সাহস হচ্ছে সামান্য কর্মচারী হয়ে? জগৎ শেঠ বলছে, আপনার উপদ্রবী আমাদের মনে এই সাহস এনেছে। আপনার উপদ্রব, আপনি যেভাবে উপদ্রব করছেন, আপনি যেভাবে অত্যাচার করছেন, তার জন্যই আমরা বাধ্য হয়ে এরকম বলছি। এইরকম সাহস আমাদের ছিল না, আপনার আচরণ এইরকম সাহস বাড়িয়ে দিয়েছে আমাদের। সিরাজ বলছে, না, আমার উপদ্রব নয়, আমার অত্যাচার, আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি তার জন্য নয় শেঠজি, এটার জন্য নয়। আসলে আমি সহিষ্ণুতার পরিচয় দিচ্ছি। আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। আমার সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা। আপনারা বারবার আমাকে অপদস্থ করছেন, অপমান করছেন, সমালোচনা করছেন, নিন্দা করছেন, রটনাচ্ছেন, অথচ আমি চুপ থেকেছি, কোনো কিছু বলিনি। ওই সহিষ্ণুতাই, ওই গুণটাই আপনাদের মনে হয়েছে যে আমি বোধহয় দুর্বল, আর আমাকে দুর্বল ভেবে আপনারা স্পর্ধার সঙ্গে মাথা তুলে এইরকম ধরনের অপমান করছেন। আপনাদের স্পর্ধাকে বাড়িয়ে দিয়েছে আমার এই সহিষ্ণুতাই। কিন্তু এরা সবই তো একসঙ্গে জুড়ে আছে। জগৎ শেঠ বললে রাজবল্লভ বললে জগৎ শেঠ তার পাশে, রাজবল্লভ জগৎ শেঠকে যখন বলছে নবাব, তখন মির্জাফরও তার পাশে। এবারে মির্জাফর বলছে, জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। এখানে যারা যারা আছে তারা প্রত্যেকে মানি লোক, সম্মানীয় লোক। এই সম্মানীয়, এই যে জগৎ শেঠ, এই যে রাজবল্লভ, এই সমস্ত মানি লোকের যে অপমান করছেন, তাতে আমরাও তো সবাই মানি লোক, তাতে আমাদের সবার অপমান হচ্ছে। আপনি কিন্তু সবার অপমান করছেন, এটা ঠিক করছেন না। সিরাজ বলছে, সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন বলুন? সবাই মিলে আপনারা কি আমাকে কম অপমান করেছেন? আপনারা আমার সভা পরিষদ কর্মচারী,
কোথায় আপনারা আমাকে সৎ পরামর্শ দেবেন, সঠিক পরামর্শ দেবেন, আগলে রাখবেন, আমার রাজ্য শাসনে সহায়তা করবেন, তো আপনারা আমাকে তো কম অপমান করেননি। রাজবল্লভ তখন বলছে, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। যদি আপনি মনে করেন আমরা আপনার বিরুদ্ধে দুর্নাম রটিয়েছি, মিথ্যা কথা রটিয়েছি, এটা মিথ্যা কথা নয়। যা রটেছে তার জন্য আপনিই কিন্তু দায়ী। তা আপনার ক্ষেত্রে যায়, আমরা কিন্তু মিথ্যা কলঙ্ক রটাইনি। কথা আছে না, যা রটে তার কিছুটা তো বটে। তার মানে আপনার আচরণ, আপনার ব্যবহার, এই সমস্ত খুব খারাপ, তাই রটেছে। কিন্তু রাজা নবাব সিরাজউদ্দৌলা বলছে, সত্যাশ্রয়ী রাজা, এখানে রাজা রাজ বলল, সত্যাশ্রয়ী রাজা, আপনি তো সত্যকে আশ্রয় করে বলছেন। সত্যাশ্রয়ী, সত্যকে আশ্রয় করে যে, বল কি সমাস? সত্যাশ্রয়ী, সত্যকে আশ্রয় করে যে, স্যার উপগত হ্যাঁ, উপপদ তৎপুরুষ, লাস্টে যে তারকে ক্রিয়া। সত্যাশ্রয়ী রাজা মানে রাজবল্লভকে বলছে, বলুন সিংহাসনে আরোহণ করার পরে, সিংহাসনে আরোহণ করার পরে এই 1 বছরের মধ্যে, 1 বছর 3 মাসের মতো, এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি। তার আগে যদি আমার কোনো খারাপ কিছু লক্ষণ পেয়ে থাকেন সেটা আগে, কিন্তু এই 1 বছরের মধ্যে আপনাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করেছি, প্রজাদের সঙ্গে কি অনাচার করেছি বলুন। কিন্তু আপনাদের দায়িত্ব কি? আমাকে নিশ্চিন্তে রাতে ঘুমাতে দেওয়া, বিশ্রামের অবসর করে দেওয়া। আপনারা দায়িত্ব নিয়ে আমাকে আগলে রাখবেন। তাহলে বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি বলুন তো? কটা রাত আমাকে নিশ্চিন্তে কাটানোর সময় দিয়েছেন, আর কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন। আমি যে বিশ্রাম করব সেই বিশ্রামের অবসরটা কটা দিন আপনাকে আমাকে দিয়েছেন বলুন। আপনারা কতটুকু দায়িত্ব পালন করেছেন আমার? রাজবল্লভ বলছে, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। আপনি কখন ঘুমাবেন, কখন জাগবেন, কখন কি কাজ করবেন, কখন কি করা উচিত, এই সমস্ত দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কেন কণ্ঠস্থ থাকবে? আমাদের কণ্ঠস্থ থাকার কথা নয়। কিন্তু সিরাজ বলছে, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। কবে আমি অনাচার করেছি, কখন করেছি, কোথায় করেছি, কি করেছি, সেগুলো সব নির্ভুল বলে দিতে পারেন না। নির্ভুল মানে সঠিকভাবে বলে দিতে পারেন, এগুলো খোঁজ রাখতে পারেন। অথচ আমাকে বিশ্রামের অবসর দিতে হবে, আমাকে নিশ্চিন্তে রাতে ঘুমাতে দিতে হবে, এইগুলো আপনারা করবেন না। কিন্তু কোথায় কি ভুল করেছি সেগুলো আপনারা বলে দিতে পারেন নির্ভুলভাবে, না? রাজবল্লভ বলছে, পারি এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। রাজবল্লভ বলছে, আপনি পাপ করেছেন, দোষ করেছেন, সেটা যে কখনো চাপা থাকে না, যে কোনো সময় সেটা যে বেরোবে তা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু সিরাজও ধমক দিয়ে বলছে, পাপ যে চাপা থাকে না, যারা পাপী, যারা অপরাধী, তাদের যে বাঁচার অধিকার নেই, সেই পাপ যে কখনো চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে গেছে। হোসেন কুলি প্রাণ দিয়ে বুঝে গেছে পাপ চাপা থাকে না। হোসেন কুলি সম্পর্কে আগে আলোচনা করা হয়ে গেছে, তাই এখানে আমি নতুন করে আলোচনা করছি না। কিন্তু হোসেন কুলি যে পাপ করেছে সেই পাপের কোনো ক্ষমা হয় না। আর সেই পাপের ক্ষমা হয় না বলে, দোষের ক্ষমা হয় না বলে, অপরাধের ক্ষমা হয় না বলেই সিরাজ নিজের হাতে হোসেন কুলিকে হত্যা করেছিল। সেই হোসেন কুলি প্রাণ দিয়ে বুঝিয়ে গেছে যে পাপ কখনো চাপা থাকে না, অর্থাৎ পাপীদের পরিত্রাণ নেই। আর আপনারাও পাপ করছেন, বেশি কথা বললে আপনাদেরও কিন্তু হোসেন কুলির মতো অবস্থা হবে। তো রাজবল্লভের সম্মুখে গিয়ে বলছে, নিজের জীবন দিয়ে কি বুঝতে চান? নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? হোসেন কুলি যেমন জীবন দিয়ে বুঝে গেছে যে পাপ কখনো চাপা থাকে না, আপনারা যে কতখানি পাপ করেছেন, অপরাধ করেছেন, সেটা কি আপনাদের জীবন দিয়ে তবে কি আপনারা বুঝবেন? রাজবল্লভ ধমক খেয়ে মাথা নিচু করলো। যেই মাথা নিচু করলো, সেই রাজবল্লভের মাথা নিচু করা অবস্থা দেখে সিরাজ শেঠজিকে বলছে, শেঠজি মানে কি নাম? জগৎ শেঠ। শেঠজি মানে জগৎ শেঠকে বলছে, জাফর আলী খাঁ মানে মীর জাফরকে বলছে, শেঠজি মানে জগৎ শেঠ, জাফর আলী খাঁ মানে মীর জাফর, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর দিকে একবার চেয়ে দেখুন। মানে শ্রদ্ধেয় বন্ধুকে রাজবল্লভ কিভাবে দেখুন, নিজের অপরাধ, নিজের পাপ বুঝতে পেরেছেন, এই মাথা নিচু করে কিভাবে লজ্জায় মাথা নিচু করে রয়েছে, দেখুন একবার মুখের দিকে তাকিয়ে, কোনো কথা নেই।
কিন্তু মির্জাফর রাজবল্লভের অপমান হতে দেখে কিছুতেই সহ্য করলো না, কারণ মির্জাফরের মনের মধ্যেও তো সেই পাপ রয়েছে না। তাই মির্জাফর এখন পাপীদের সঙ্গ দেবে। মির্জাফর বলছে, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি যাবো না, তরবারি স্পর্শ করে আমি শপথ করছি যাবো না। কি আপনি যদি মানি লোকের এরূপ অপমান করেন, এইভাবে অপমান করেন প্রকাশ্য সভায়, তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। আমি আপনার প্রধান সেনাপতি সিপাহসালার, কিন্তু আপনি আমাদের সবার অপমান করছেন, তাই আমিও বাধ্য হব আপনার বিরুদ্ধে যাওয়া। আপনার সপক্ষে কিন্তু অস্ত্র ধারণ করব না, আপনার বিরুদ্ধেই যাব দরকার হবে। কিন্তু কিন্তু মির্জাফর একজন সেনাপতি হয়ে, একজন সিপাহসালার হয়ে নবাবের মুখের উপরে কথা বলছে, এটা কিছুতে সহ্য হলো না মোহনলালের মীর মদনের। তো এরাও নবাবের পাশে থেকে বিশ্বস্ত সেনাপতির মতো, মন্ত্রীর মতো কি করছে না, মির্জাফরের বিরুদ্ধে নবাবের পক্ষে থেকে প্রতিবাদ করছে। মোহনলাল বলছে, আজ পর্যন্ত কদিনটা করেছেন সিপাহসালার, আজ পর্যন্ত কদিন করেছেন? এর আগে যতবার যুদ্ধ হয়েছে কদিন নবাবের পাশে থেকে আপনি অস্ত্র ধারণ করেছেন শত্রুদের বিরুদ্ধে? শুধু মুখে বড় বড় কথা বলছেন, বলুন সিপাহসালার কদিনটা ধারণ করেছেন? মির্জাফর বলছে, পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি তোমার এই স্পর্ধা হয়েছে মোহনলাল? তাহলে মোহনলাল পূর্ণিয়ার যুদ্ধে শওকত জংকে হত্যা করেছিল। তো পূর্ণিয়ার যুদ্ধে ওই অপদার্থ শওকত জং, ওর ক্ষমতা নেই বলে, ওর শক্তি নেই বলে, ওর সাহস নেই বলে খুব সহজে ওকে হত্যা করেছে। ওই হত্যা করে তোমার বোধহয় বেশি স্পর্ধা হয়ে গেছে মোহনলাল, তাই তুমি প্রধান সেনাপতি মানে সিপাহসালার মুখের উপর কথা বলো। মীর মদন বলছে, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়ে আমি কোনো যুদ্ধে কৃতিত্ব দেখাইনি, এটা ঠিক কথা। কিন্তু আমি জিজ্ঞেস করছি কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়ার বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? আপনি কবে সাহায্য করেছেন বলুন? এই কলকাতা বিজয়, পূর্ণিয়ার যুদ্ধ, যতগুলো যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধে কি আপনি সাহায্য করেছেন? সাহায্য করেননি। তাহলে সাহায্য যখন করেননি, আজকের কেন আপনি নবাবের মুখের উপরে কথা বলছেন? তখন মির্জাফরের গায়ে লেগেছে, কারণ মির্জাফর তো মীর মদন মোহনলালের থেকে উচ্চপদস্থ। স্বাভাবিকভাবে নবাবের কাছে অভিযোগ করছে মির্জাফর। কি বলছে? জাহাপনা, নিচের এই স্পর্ধা, এই নিচ কর্মচারীদের এমন স্পর্ধা আমার মুখের উপরে কথা বলে। কিন্তু নবাব চুপ করে থাকলেও মির্জাফরের এই কথা শুনে মোহনলাল জবাব দিচ্ছে। মোহনলাল বলছে, নিচ পদস্থ কর্মচারীদের, উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়, এটা আমি জানি। যারা নিচ পদস্থ কর্মচারী, তাদের কখনোই উচিত নয় উচ্চ পদস্থ কর্মচারীর কাজের সমালোচনা করা। যেমন আমার উচিত নয় এই তোমার সমালোচনা করা, মানে মির্জাফরের সমালোচনা করা উচিত নয়। ঠিক কথা। এ কথা যেন আপনাদের সবসময় মনে থাকে, তেমনি এ কথাও কি মনে রাখা উচিত নয় যে নবাবের কাজের সমালোচনা করা সবসময় শোভন নয়। আপনি তো সামান্য সেনাপতি, কোথায় নবাব আর কোথায় সিপাহসালার? তাহলে আপনিও তো নবাবের নিজ পদস্থ না। নবাবের মুখের ওপরে কথা বলা এটা যে শোভন নয়, এইটাকে আপনাকে শিখিয়ে দিতে হবে। হ্যাঁ, মীর মদন বলছে, এ রাজ্যের সকল প্রধান সেনাপতি, যত সেনাপতি আছে, আমির অমরাহ মানে সমস্ত উচ্চবিত্ত ধনী লোক আছে, রইস রাজা, সম্মানীয় রাজারা রয়েছে, মনে করেছেন নবাব একেবারে অসহায়। হ্যাঁ, নবাবের পাশে কেউ নেই, নবাব অসহায় বলে যা খুশি তাই বলে যাবে? আমরা কিসের জন্য আছি? সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই। নিজের সিংহাসন রক্ষা করার শক্তি তার নেই, এমনকি তার নিজেকে রক্ষা করার শক্তি নেই। হ্যাঁ, এই কথা যদি ভাবেন ভুল ভাবছেন। আমরা আছি, আমরা নবাবের নিমক বৃথায় খাই না, নবাবের নুন বৃথায় খাই না। হ্যাঁ, আমরাও নবাবের বিশ্বস্ত অনুচর, আজ্ঞাবাহী, এ কথা মনে রাখা উচিত। মির্জাফর বলছে, এইসব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, এইসব অর্বাচীন মানে এইসব নবাগত, এই সমস্ত নতুনকে দিয়ে যদি আপনার কাজ চলবে, আমাদের মতো অভিজ্ঞ লোকের যদি না দরকার থাকে, তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে থেকে কী লাভ? তাই মির্জাফর বলছে, তবে চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, আমাদের
এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। হ্যাঁ, এই দরবার আমরা ত্যাগ করি, চলুন। যাদের প্রয়োজন নবাব তাদেরকে নিয়ে থাকুক, নবাব থাকুক তার কর্মক্ষম, যাদের কর্মক্ষমতা আছে, শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। এই যে পরম বিচক্ষণ মন্ত্রী রয়েছে, সেনাপতিরা রয়েছে, গোলাম হোসেন মন্ত্রী, তারপরে সেনাপতিরা মোহনলাল, মীর মদন, এরা যখন রয়েছে তখন আর ভাবনা কি, আমাদের তো দরকারই নেই, তাহলে চলুন। যেই বলল রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায়, এরা প্রস্থানের উদ্যোগ করলো, এরা যাওয়ার জন্য প্রস্তুত হলো। সিরাজ তখন বলছে, দাঁড়ান। নিজেরা সভা ছেড়ে বেরিয়ে যাচ্ছে নবাবের অনুমতি না নিয়ে। স্বাভাবিকভাবে নবাব অসম্মানিত হয়েছে। সিরাজ বলছে, দাঁড়ান। তো বলার সাথে সাথে সকলে স্থির হইয়া দাঁড়াইলেন, সকলে চুপ করে দাঁড়িয়ে গেল। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, একথা আপনাদের মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনারা সভা পরিষদ, আপনারা এতদিন ধরে আমার দরবারে রয়েছেন, এমনি এই নিয়ম জানেন না? সম্মান দিতে হয় কীভাবে জানেন না? দরবার ত্যাগ করলে অনুমতি নিতে হয়, সেটা কি আপনাদের মনে করিয়ে দিতে হবে? মির্জাফর বলছে, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি, যাব না। আমরা এমনি দরবার ত্যাগ করছি না, আমরা দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছি। আমরা বাধ্য হচ্ছি কারণ আমাদের উপায় নেই। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসম্মানিত হচ্ছি আপনার সামনে, আর আপনি তো চুপ করে রয়েছেন। নিজপদস্থ কর্মচারীরা আমাদেরকে অপমান করছে, মীর মদন, মোহনলাল, এরা অপমান করছে, তাই বাধ্য হচ্ছি আমরা দরবার ত্যাগ করতে। কিন্তু সিরাজ বলছে, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন, এখন নয়। দরবার আপনাদের ত্যাগ করতে হবে বাধ্য হয়ে তখন। কখন? না, যখন আপনাদের বন্দি করা হবে। যখন আপনাদের বন্দি করা হবে তখন। কারণ আপনারা কি অপরাধ করেছেন, আপনারা কি দোষ করেছেন, কি পাপ করেছেন, সেগুলো সব আমার নজরে আছে। আপনাদের যখন বন্দি করা হবে তখন দরবার ত্যাগ করবেন, এখন না। মুন্সিজি, বড় স্পর্ধা হয়েছে সিপাহসালার। হ্যাঁ মুন্সিজি, সিপাহসালারের কাছে ওয়ার্ডস যে পত্র লিখেছিলেন সেই পত্র বের করুন। তার মানে সিপাহসালার, মির্জাফরও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তার গোপন লিপি জাহাপনা কিন্তু আবিষ্কার করে ফেলেছে, জাহাপনা কিন্তু গোপন লিপি খুঁজে পেয়ে গেছে। সিপাহসালারের কাছে ওয়ার্ডস যে পত্র লিখেছিলেন সেই পত্র বের করুন। মুন্সিজি পত্র বাঁচিতে লাগিলেন, মুন্সিজি পত্র বাঁচছে। মির্জাফর বলছে, আমার কাছে ওয়ার্ডস পত্র লিখেছিলেন, আমার কাছে ওয়ার্ডস পত্র লিখেছিলেন। ওয়ার্ডস মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে নবাবের দরবারে ছিল যে ওয়ার্ডস, একটু আগে যাকে সভা থেকে বিদায় করা হলো সেই ওয়ার্ডস, এখানে অ্যাডমিরাল ওয়াটসন নয়। তো ওয়ার্ডস পত্র লিখেছিল মির্জাফরকে। সিরাজ বলছে, হ্যাঁ হ্যাঁ, নবাবের সিপাহসালার, নবাবের সেনাপতি খোজা পিদ্রুর মারফত ওয়ার্ডস এই পত্রখানি আপনার উদ্দেশ্যে পাঠিয়েছিল। খোজা পিদ্রু, আমি এই সম্পর্কে একটু আলোচনা করে দিয়েছিলাম যে খোজা পিদ্রু এও কিন্তু ভৃত্য। তো খোজা পিদ্রুর মাধ্যমেই কিন্তু ওয়ার্ডস আপনার হাতে পৌঁছে দিতে চেয়েছিল আপনার উদ্দেশ্যে লেখাপত্র। কিন্তু আপনার দুর্ভাগ্যবশত, আপনার দুর্ভাগ্য আর আমার সৌভাগ্য যে আপনার হাতে পৌঁছানোর আগে আমার হাতে সেটা পৌঁছে গেছে, আমাদের হস্তগত হয়েছে, আমাদের হস্তগত হাতের মধ্যে চলে এসেছে। দেখতে চান? মির্জাফর বলছে, নবাবের অনুগ্রহ, নবাব যদি অনুগ্রহ করেন দেখানোর জন্য, দয়া। সিরাজ, সভাসদদের শুনিয়ে দেবো, যত সভাসদ আছে প্রকাশ্যে আপনার উদ্দেশ্যে লেখা পত্র পড়ে শুনিয়ে ছোট করব না। মির্জাফর বলছে, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। আমাকে পত্র লিখেছে, কেন লিখেছে, কি ব্যাপার, কেনই বা লিখবে, আমি তো এই সমস্ত ব্যাপারে কিছুই জানি না। কেন পত্র লিখবে, এরকম কিছু আমার জানাই নেই। সিরাজ বলছে, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেবো না। এই প্রকাশ্য সভায় সবার সামনে আমি যখন পড়তে বলবো বা পড়বো তখন কিন্তু আপনি তো লজ্জিত হবেন, কারণ আপনি তো আমার সেনাপতি না, প্রধান সিপাহসালার। কেননা আপনি আমার সিপাহসালার প্রধান সেনাপতি। পত্রখানা আপনাকে দেখতেও দেবো না, কারণ আপনার দেখার আগেই আমার হাতে পড়েছে। আর যদি আপনার হাতে দিই তাহলে আপনি দেখে নেবেন, মানে আপনাকে লিখে পাঠিয়েছে সেই সমস্ত গোপন বিষয়গুলো, তাদের গতিবিধি, কী করতে চাইছে তারা, তাহলে সেগুলো তো সব আপনি জেনে যাবেন না। তাই পত্রখানা আপনাকে দেখতেও দেবো না। কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল, যে উদ্দেশ্যে এই পত্র লেখা হয়েছিল তাই সিদ্ধ হবে, তার মানে সেটাই কাজ করবে। তাই আপনাকে পত্র দেখতেও দেবো না।
মির্জাফর বলছে, জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? তাহলে আপনি যদি মনে করেন যে এই পত্র আমার উদ্দেশ্যে লেখা হয়েছে আর আমিও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছি, তাহলে আমি অপরাধী, তাহলে জাহাপনা কি করবেন বলে স্থির করেছেন? কি করবেন আমার প্রতি? সিরাজ বলছে, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন। আপনি কি বিবেচনা করেন? আপনি কি আশা করছেন? আপনি রাজদ্রোহী, আপনি রাজার বিরুদ্ধে গেছেন, তাহলে এই রাজদ্রোহে লিপ্ত রয়েছেন এমন প্রজা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার প্রতি আমার কি ধরনের আচরণ করা উচিত? আপনাকে কি শাস্তি দেওয়া উচিত? কি বিবেচনা করেন আপনি? কি ভাবছেন বলুন? তো মির্জাফর কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। রাজবল্লভকে উদ্দেশ্য করে বলছে নবাব, রাজা রাজবল্লভ কি বলেন? কি বলেন মানে আপনি কি বলেন? আপনারও তো খোঁজ খবর আমি কিছুটা পাই, তাই না? তখন রাজবল্লভ বলছে, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? হ্যাঁ, গোপন লিপি? আমিও কি এরকম কোনো গোপন লিপি কাউকে লিখেছি বা কেউ আমাকে লিখেছে এরকম কি আবিষ্কার করেছেন নাকি? আমি কি যুক্ত এরকম কিছুতে? সিরাজ বলছে, না না না, রাজা রাজবল্লভকে আমরা চিনি। রাজা রাজবল্লভ, রাজবল্লভ তো খুব কাঁচা মানুষ নয় না, খুব অভিজ্ঞ, একবারে পাকা। তিনি কি এত কাঁচা কাজ করেন না? জাফর আলী খাঁ মানে মির্জাফর, মির্জাফর বলছে, নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? নবাব কি প্রকাশ্য দরবারে সবার সামনে আমি অপরাধ করেছি বা আমার উদ্দেশ্যে পত্র লিখেছিল, তো আপনি যদি মনে করেন আমি অপরাধী, তার জন্য কি প্রকাশ্য দরবারে সবার সামনে আমার বিচার করবেন আপনি? এই পর্যন্ত যা আছে তারপর থেকে যে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা অংশ, যেখানে নবাব সিরাজ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে শুধু মির্জাফরকে উদ্দেশ্য করে নয়, মির্জাফর, জগৎ শেঠ, তারপরে রায় দুর্লভ, রাজা রাজবল্লভ, এদের সবাইকে উদ্দেশ্য করে, সভা পারিষদদের উদ্দেশ্যে যে আবেগ ঘন কথায় বা বক্তব্যে তাদের মন জয় করার চেষ্টা করেছেন, তাদেরকে পাশে পাওয়ার চেষ্টা করেছেন, সবাইকে একসঙ্গে একসাথে নিয়ে এগোতে চাওয়ার চেষ্টা করছেন, এই আবেগ ঘন এই সংলাপগুলো তোমাদের মন দিয়ে পড়তে হবে, বুঝতে হবে। আর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে যে নবাব সিরাজ কিভাবে সভা পারিষদদের প্রতি নিজের আবেগ ঘন ঘন বক্তৃতার মাধ্যমে বা সংলাপের মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে তাদেরকে একসাথে করতে চাইছেন বা তাদের মন পেতে চাইছেন। তো আমাদের যেটা আলোচনা হয়ে গেল, প্রায় হাফের মতো আলোচনা হয়ে গেল, আরও একদিন লাগবে, যে দিন বাকি অংশটা আমাদের আলোচনা করতে হবে, যেখানে নবাব তার সভা পারিষদদের উদ্দেশ্যে আবেগ ঘন কথায় বক্তব্য রাখছেন। তারপরে সবাই রাজি হবে নবাবের পাশে থেকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে, আর সবাই যে যার মতো রওনা দেবে। তারপরে ঘাসিরি বেগমের উপস্থিতি, সিরাজের বড় মাসি, তার সেই সাথে উপস্থিত, তারপরে নবাবের মহিষী রানী লুৎফাউন্নেসা, এবং সব শেষে আছে পলাশির কথা, রাক্ষসী পলাশির কথা। তো আমরা আর একটা ক্লাসে শেষ করবো পরের দিন। বুঝতে পারছো? শোনা গেল? হ্যালো, কিরে অনিন্দ, আছিস ওখানে? অনিন্দ আছিস নাকি লেফট হয়ে গেছে রে? হ্যালো, অনিন্দ আছে তো? তুই ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ স্যার, আছি। রেসপন্স করিস না কেন? এই তুই এই 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 পৃষ্ঠাটা একটু পড় তো। স্যার আমার কাছে বই নেই স্যার। বাবা, স্যার আমি বনবাড়িতে আছি। ও, আমি ভাবলাম কোথায় এই জায়গার আবেগ ঘন সংলাপটা তোকে দিয়ে একটু পড়াবো। দেখি 1 পৃষ্ঠা আমি পড়ছি, একটু শুনে নে, তারপরে বন্ধ করে দেবো। সিরাজ বলছে, জাফর আলী খাঁ
আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। রাজবল্লভ বলছে, এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? সিরাজ, আবারও বিচার রাজা? রাজবল্লভ, বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। সিরাজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়ার্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? জগৎ সেন বলছে, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে সব কিছুই আজ হতো না। সিরাজ, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? মির্জাফর, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সিরাজ, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমই আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সকলে নীরব রহিলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে আমি জানি। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে রোধ করব মরণের অভিযান? মির্জাফর, জাহাপনা জনাব, আপনি, হ্যাঁ আপনি সিপাহসালার, আপনিই তা পারেন। মির্জাফর, আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীর মদন, তাঁর আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। সিরাজ, আমি আজ ধন্য, আমি ধন্য। গোলাম হোসেন, জনাব, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ, হ্যাঁ পলাশি, পলাশি, সিপাহসালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায় দুর্লভ, ইয়ারলথিব, মোহনলাল, মীর মদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন।
এই পর্যন্তই থাকুক আজকের। নাটকটার উপরে তোমরা সবাই জোর দাও, নাট্যাংশটার উপরে জোর দাও, কারণ নাট্যাংশ থেকে প্র্যাকটিস খুব একটা হচ্ছে না, ঠিক আছে? নাট্যাংশের উপরে জোর দাও, দেখি নাট্যাংশটার প্র্যাকটিস সঙ্গে করাতে হবে। হ্যালো, Yes, sir. ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকুক। সবাইকে গুড নাইট, টাটা। Yes, sir, good night. স্যার গুড নাইট। Sir, good. হুম।